রসুলপুরে এক বুড়ি বাস করত। বুড়ির কাছে অনেকগুলো মুরগি ছিল। বুড়ি সেই মুরগি ও মুরগির ডিম বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। বুড়ি প্রতিদিনই মুরগিগুলোর অনেক যত্ন আত্তি করত, ভালো ভালো খাবার খাওয়াতো। এভাবেই কোনো রকমে যাচ্ছিল বুড়ির দিন। বুড়ি প্রতিদিন দোকানে একটি করে মুরগি বিক্রি করত। একদিন বুড়ি একটি মুরগিকে বাজারে বিক্রি করার জন্য যেই না সেই মুরগিকে ধরতে যাবে, অমনি মুরগিটি বলে ওঠে, বুড়িমা, আমাকে তুমি বিক্রি করো না। আমি ডিমে তা দিয়ে আমার বাচ্চাগুলোকে পৃথিবীর আলো দেখাতে চাই। দয়া করে তুমি আমাকে বিক্রি করো না গো বুড়িমা, করো না আমাকে বিক্রি। তোকে যদি আমি বাজারে বিক্রি না করি তাহলে আমি পয়সা পাবো কোথা থেকে বলতো? আর শোন, ভালো কথা, তোর ডিম থেকে কোনো বাচ্চা হবে না। আমি তোর সব ডিমগুলো বাজারে বিক্রি করে দেব, আর তার সাথে তোকে বিক্রি করেও আমি অনেক টাকা পাবো। দয়া করো বুড়িমা, আমার উপর তুমি একটু দয়া করো। আমি তো তোমার সন্তানের মতোই, তাই না বলো? কোনো মুরগি বুঝি মানুষের সন্তান হতে পারে? অত বকবক না করে চুপ করে থাক। তোকে বিক্রি করলে আমি অনেক টাকা পাবো, তাই চুপচাপ বসে থাক, আর আমি তোকে আজকেই বিক্রি করব। এরপর বুড়ি মুরগিটির কোনো কথা না শুনে তাকে বাজারের একটি দোকানে বিক্রি করে দিয়ে পয়সা নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে বেচারি মুরগিটি কি করবে কিছুই বুঝতে পারে না। মুরগিটি পালানোর সুযোগ খুঁজতে থাকে, আর সুযোগ বুঝে মুরগিটি দোকান থেকে পালিয়ে আসে। মুরগিটি হাঁটতে হাঁটতে এক জঙ্গলে চলে আসে। এই তো বাবা, আমি হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে চলে এসেছি। ইস, কেউ আমাদের কষ্ট বোঝে না। বুড়িমা যে কেন আমার সাথে এমন করলো, আমি এত বোঝালাম বুড়িমাকে, তবুও বুড়িমা আমার কোনো কথা না শুনে আমাকে বিক্রি করে দিল। আমার কষ্ট হয় না বুঝি? বুড়িমা তো কিছুতেই বোঝে না। আমি বুড়িমাকে নিজের মায়ের মতোই দেখি। আমি মুরগি বলে কি বুড়িমাকে মা বলতে পারি না? তবে বুড়িমা আমাকে যাই বলুক, আমি তো বুড়িমাকে মা বলে ডাকবো, কারণ ছোট থেকে যে আমি তাকে মা বলে জেনে এসেছি। এসব কথা বলে মুরগিটি হাঁটতে থাকে আর জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। জঙ্গলের পাশে গাছের নিচে এক ঋষি বাবা ধ্যান করছিল। তার সামনে ছিল অনেক ঔষধি দানা। মুরগিটি হঠাৎই সেই দানাগুলো দেখতে পায়। ও বাবা, আমার তো খুব খিদে পেয়েছে। ইস, কি যে করি! ওই তো কিছু দানা দেখা যাচ্ছে। যাই, গিয়ে চুপি চুপি ওই দানাগুলো খেয়ে নেই। মনে তো হচ্ছে লোকটি চুপি চুপি কিছু একটা করছে। দেখি কেমন চোখ বন্ধ করে আছে। যাই, চুপি চুপি দানা খাই, লোকটি বুঝতেও পারবে না। এই বলে মুরগিটি চুপি চুপি সেখানে যায় আর সেখানে গিয়ে কিছু দানা খায়। এরপর সে চুপি চুপি সেখান থেকে চলে যায়। যেতে যেতে মুরগিটি দেখে সে অনেক বড় হয়ে গেছে আর তার সাথে অনেক শক্তিশালীও হয়ে গেছে। একে একে এটা আবার আমার কি হলো? ওই দানাগুলো খাওয়ার পরই তো আমার এমন অবস্থা হলো। মনে তো হচ্ছে ওই ঋষির দানাগুলো কোনো জাদুই দানা ছিল। ভালোই হয়েছে, আমি অনেক বড় হয়েছি আর অনেক শক্তিশালীও হয়েছি। এখন নিশ্চয়ই আমি বুড়ি মায়ের কাছে গেলে উনি আমাকে তাড়িয়ে দেবেন না, আর আমিও বুড়ি মায়ের খেয়াল রাখতে পারবো। এই বলে মুরগিটি হাঁটতে থাকে। আর এদিকে বুড়ি মায়ের তো করুণ অবস্থা। কোনো মুরগি বুড়িমাকে ঠিক মতো ডিম দিচ্ছিল না। কোনো মুরগি আর ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় না। এজন্য আস্তে আস্তে বুড়ির মুরগি কমতে থাকে। এক পর্যায়ে বুড়ির কাছে আর কোনো মুরগি ছিল না। আর কোনো মুরগি না থাকায় বুড়ি অনেক অসহায় হয়ে পড়ে। তার কাছে কোনো পয়সাও ছিল না, আর সে ঠিক মতো দুবেলা খেতেও পারছিল না। এটা নিশ্চয়ই ঈশ্বর আমায় পাপের শাস্তি দিচ্ছে। আমার ঘরের লক্ষ্মী ছিল ওই মুরগিটা। মুরগিটা আমায় কত ডিম দিত, আর সেই ডিমে তা দিয়ে কত বাচ্চা দিত। আমি তার কোনো কথা না শুনে তাকে বিক্রি করে অনেক বড় ভুল করেছি। তাই হয়তো ঈশ্বর আমায় পাপের শাস্তি দিচ্ছে। এসব কথা বলে যখন বুড়িমা কাঁদছিল ঠিক তখনই সেই মুরগিটি এসে হাজির হয়।
বুড়িমা, তুমি আর কেঁদো না। এই দেখো, আমি এসে গেছি। সে কি, তুমি এত বড় কি করে হলে, আর এখানেই বা কি করে এলে? এরপর মুরগিটি বুড়িমাকে সব কথা খুলে বলে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে বিক্রি করে একদম ঠিক কাজ করিনি। আজ থেকে আমি তোমার মা, আর তুমি হলে আমার সন্তান। তাই বুঝি মা? আমি তো তোমাকে সব সময় নিজের মা বলেই মানি গো মা। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার মা। আমি কাজ করে পয়সা রোজগার করে আনবো মা, তোমাকে আর কষ্ট করতে হবে না। আস্তে আস্তে সবাই মুরগি আর বুড়িটির সম্পর্কে জেনে যায় যে মুরগিটি বুড়ির মেয়ে। মুরগিটি একদিন রহিম কৃষাণের বাড়িতে যায়। রহিম চাচা, একটা কথা ছিল যে। ও, তুমি তো এখন আবার বুড়িমার মুরগি মেয়ে। তা বলো দেখি কি কথা। চাচা, আমাকে একটা কাজ দেবে গো? তা বলি, তোমাকে কাজ দিলে তুমি বুঝি সেই কাজ পারবে? পারবো গো পারবো, আমি খুব কাজ পারবো। তুমি একবার দিয়েই দেখো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি ধান ক্ষেত থেকে ধান নিয়ে এসে তা মাড়াই করে দিও, আর তার বিনিময় না হয় তুমি ধান নিয়ে যেও। এরপর মুরগিটি সব কাজ শেষ করে রহিমের কাছে আসে। বলি, তোমার বুঝি সব কাজ শেষ? হ্যাঁ চাচা, আমার সব কাজ শেষ। এখন তবে তুমি আমাকে ধান দাও। এই যে দেখছো ধান, এখান থেকে তুমি যতটা পারো সব নিয়ে যাও। এত ধান ও নেবে কি করে? ও ধান তুলতেও পারবে না, আর নিতেও পারবে না। হা হা হা, তাতে তো আমারই ভালো। চাচা, তুমি যতটা পারো ধান তুলে আমার কানের ফুটোতে দিতে থাকো। এরপর রহিম একটু একটু করে সব ধানই মুরগির কানের ভেতরে দিতে থাকে, আর মুরগিটিও সব ধান তার কানের ভেতরে নিয়ে নেয়। আসছি গো চাচা, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে মুরগিটি খুশি হয়ে সেখান থেকে চলে যায়, আর রহিম অবাক হয়ে মুরগিটির দিকে তাকিয়েই থাকে। যা বাবা, এসব আবার কি হলো? এরপর মুরগিটি তার বুড়িমায়ের কাছে যায়। বুড়িমা, বুড়িমা, আরে ও বুড়িমা, এদিকে এসো। তুই এসে গেছিস বাছা? তা বলি, কাজ করে তুই কি নিয়ে এসেছিস? কিছুই তো দেখতে পাচ্ছি না। এটা শোনার সাথে সাথে মুরগিটি তার কানের ভেতর থেকে অনেকগুলো ধান বের করে দেয়, আর এসব দেখে তো বুড়ি ভীষণ কাঁদতে থাকে। সত্যি মা, তুই সত্যি আমার মেয়ে। আমি তোর সাথে কত খারাপ ব্যবহারই না করেছি, অথচ তুই আমার বিপদে আমার পাশে থেকেছিস। ধুর মা, তুমি এসব কথা বলো না তো। আমি তো তোমার মেয়ে। আমি তোমার বিপদে তোমার পাশে না থাকলে আর কে থাকবে মা? তুমি বলো। এভাবে মুরগিটি তার বুড়িমার দেখাশোনা করতে থাকে, আর মুরগি ও বুড়ি বেশ সুখে শান্তিতেই থাকতে শুরু করে। তো বিপদগ্রস্তকে সাহায্য করলি না, দেখবি সামনে তোর অনেক বড় বিপদ হবে, অনেক বড় বিপদ। ভিখারিটি সেই কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। বাবা, দেখলে লোকটি ওগুলো কি বলে গেল? লোকটির কথা যদি সত্যি হয়ে যায়, আর আমাদের যদি কোনো বিপদ হয়ে যায়। আরে উদয়, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, আমাদের কিচ্ছু হবে না। এরকম কত লোকই বলে যায়। চল বাড়িতে চল। উদয় ও তার বাবা সেখান থেকে বাসায় চলে আসে। আর পরের দিন। বাবা, তুমি এখনো শুয়ে আছো? জলদি উঠে পড়ো, বেলা যে অনেক হয়ে গেল, আমাদের কাজে যেতে হবে। আরে, বাবার শরীর খারাপ মনে হচ্ছে। বাবা, বাবা, কথা বলছো না কেন? উদয়ের বাবা কথা বলছিল না বলে সে ভয় পেয়ে এক তান্ত্রিককে বাড়িতে ডেকে আনে। যা ভেবেছিলাম তাই। তোর বাবার কালো চাঁদের প্রভাব পড়েছে, বড় ভয়ঙ্কর কালো প্রভাব। কালো চাঁদের প্রভাব? এটা আবার কেমন করে সারবে তান্ত্রিক বাবা? খুব কঠিন এই কালো চাঁদের ছায়া কাটানো। আমি এই প্রভাব সারাতে পারবো না। কি বলছেন তান্ত্রিক বাবা? তাহলে আমার বাবাকে সুস্থ করব কিভাবে?
কিছু তো উপায় বলে দিন। আসছে পূর্ণিমা রাতে তোর বাবাকে চাঁদের আলো এনে যজ্ঞ করাতে হবে। যজ্ঞ শেষে ওই যজ্ঞের প্রসাদ একজন ভিখারিকে খাওয়াতে হবে। তার কিছুক্ষণ পর তোর বাবা সুস্থ হয়ে উঠবে। মনে রাখিস, পূর্ণিমা রাত্রে এই মহাযজ্ঞ করতে হবে। এ কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। কাল তো পূর্ণিমা রাত, যেভাবে হোক আমার বাবাকে সুস্থ করতে হবে। উদয় যজ্ঞের ব্যবস্থা করে। আর রাতে এ কি, আজ তো পূর্ণিমা রাত, অথচ চাঁদ উঠছে না কেন? চাঁদের আলো না হলে তো আমার বাবাকে সুস্থ করতে পারবো না। উদয় অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে, কিন্তু তবুও চাঁদ ওঠে না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। চাঁদ উঠছিল না দেখে সে তান্ত্রিক বাবার কাছে চলে যায়। বাবা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা অসুস্থ হওয়ার পর থেকে চাঁদ উঠছে না কেন? চাঁদের উপর অভিশাপ পড়েছে, তাই চাঁদ উঠছে না। তুই চিন্তা করিস না, এই অভিশাপ কাটানোর জন্য আমি নিজেই যজ্ঞ করব। তুই বাড়ি চলে যা। এরপর তান্ত্রিক যজ্ঞ করা শুরু করে, আর তান্ত্রিকের যজ্ঞ করাতেও কিছু হচ্ছিল না। এদিকে উদয়ের বাবা সুস্থ হচ্ছিল না দেখে উদয় অনেক ঘাবড়ে যায়। হায় উপরওয়ালা, আমাদের সাথে এসব কি হচ্ছে? তুমি আমার বাবাকে সুস্থ করে দাও, আমি আর কিচ্ছুই চাই না। এই ছোকরাটা তো দেখছি কেঁদেই যাচ্ছে। মনে হচ্ছে ওর বড় কোনো বিপদ হয়েছে। গিয়ে দেখি তো কি হয়েছে। এই ছেলে, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কে তুমি, আর আমার কাছে এসেছো কেন? আরে বোকা, তোকে দেখে মনে হয়েছিল তুই বিপদে পড়েছিস, তাই তোকে সাহায্য করতে এলাম। তুমি আমাকে সাহায্য করবে? জানো আমার বাবা কতদিন ধরে অসুস্থ হয়ে আছেন? পূর্ণিমার চাঁদের আলো পেলে আমার বাবা সুস্থ হবেন, কিন্তু বাবা অসুস্থ হবার পর থেকে চাঁদই উঠছে না। তুমি কি বলতে পারো চাঁদ কেন উঠছে না? বাচ্চাকে বাঁকে পেয়েছি। একে দিয়ে আমার সাথীদের জীবিকা করতে পারবো। আরে বোকা, চাঁদের তো বয়স শেষ হয়ে গেছে, আবার নতুন চাঁদ আনতে হবে। তার জন্য তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো? বাবাকে সুস্থ করার জন্য আমি সব করতে পারবো। এই নে, এই চাঁদের বীজগুলো রোপণ করে দে। বীজ থেকে চারা গজানোর পর গাছে চাঁদ ধরবে, আর তখনই চাঁদ নতুন জীবন পাবে। চাঁদ আবার তার আলো দিয়ে এই অন্ধকার পৃথিবীটা আলোকিত করে দেবে, আর সেই আলোতে তোর বাবা সুস্থ হয়ে যাবে। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়, আর উদয় সেই বীজগুলো নিয়ে জমিতে রোপণ করে দেয়, আর তাতে যত্নাদি করতে থাকে। আজ সারাদিন অনেক পরিশ্রম করেছি, যাই একটু বিশ্রাম নেই। আরে, এই বালকটি তো বুঝতে পারছে না ডাইনিটা যে ওর সাথীদের জীবিত করার জন্য বীজ দিয়েছে। এইগুলো থেকে ডাইনি জীবিত হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এ দেখে ভিখারি তখন উদয়ের কাছে চলে যায়। আমাকে একটু জল খেতে দেবে বাবা, বড্ড তৃষ্ণা পেয়েছে। উদয়ও অনেক তৃষ্ণার্ত ছিল, সে তবুও সেই ভিখারিটিকে জল খেতে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ বালক, তোমার জমির ফসলগুলো অনেক ভালো হোক, আমি আশীর্বাদ করি। ভিখারি নিজের জাদু শক্তি দ্বারা উদয়ের জমির ফসলগুলো পাল্টিয়ে দেয়, আর চাঁদের অভিশাপ তুলে নেয়। উদয় পরের দিন জমিতে চলে আসে। সত্যি তো
গাছগুলোতে চাঁদ ধরেছে। এই চাঁদ থেকে আলো দিয়ে আমার বাবাকে সুস্থ করে তুলবো। উদয় চাঁদের আলোয় ওর বাবাকে সুস্থ করার জন্য যজ্ঞ করে, আর যজ্ঞের প্রসাদ সেই ভিখারিকে খাইয়ে দেয়। আর উদয়ের বাবা সুস্থ হয়ে সব কথা শুনতে পায়। আমাদের সবারই গরিব দুঃখীদের সাহায্য করা উচিত। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো সময়। আর সে পর্যন্তই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। ওই দেখ, দুই সিংওয়ালা সাপ চলে এসেছে। তোরা সবাই পালা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চল চল তাড়াতাড়ি করে পালাই। হা 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 হা। শুধু এই এলাকা নয়, এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী সাপ হলাম আমি। সাপই যে আমাকে দেখে ভয়ে কাঁপে। কারো সাহসই হবে না আমার ক্ষতি করার। আর এই সব কিছু সম্ভব হয়েছে আমার মাথায় থাকা দুই সিংহের জন্য। হে বিধাতা, আমার মাসি কবে থেকে অসুস্থ, তুমি আমার মাকে আর কবে সুস্থ করে দেবে? মায়ের এমন কষ্ট দেখতে যে আমার আর ভালো লাগে না। নদীর পাড়ে এসে এসব একা একা কে বলছিস রে তামা? আসলে সাধু বাবা বলেছেন তার দেওয়া কয়েনটা নদীতে ফেলে আমি যদি বিধাতার কাছে কামনা করি তবে নাকি তিনি আমাকে ফিরিয়ে দেবেন না। একে একে তুই কেন আবারও এসব কথায় ভরসা করছিস? তুই জানিস না উনি কেমন ভণ্ড? গ্রামের সহজ সরল লোকেদের কাছ থেকে মিথ্যে কথা বলে টাকা মেরে খাওয়াই হচ্ছে ওনার স্বভাব। আমি আর কি করব কি বল? দিন দিন যে আমার সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে। মাকে শহরে নিয়ে যাওয়ার মতো টাকাও যে আমার হাতে নেই। সাধু বাবাই যে আমার একমাত্র ভরসা। তোর যা করতে ইচ্ছে করে তুই তাই কর। তবে হ্যাঁ, এত কষ্ট করে টাকা রোজগার করে কিন্তু তুই টাকাগুলো পানিতে ফেলছিস, সেটাই আমি তোকে বলতে এসেছিলাম। এবার তবে আমি আসি। আচ্ছা আচ্ছা, চলে যা। আমিও যে একটু পর বাড়িতে ফিরে যাব। ছুটকি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আরে আরে, কে কে আমাকে এভাবে আঘাত করলো? কার এত বড় সাহস? হ্যাঁ, কি রক্ত? তাছাড়া আবার আমার শিংটা এভাবে ভাঙলো? তাছাড়া আবার আমার শিংটা এখানে পড়ে আছে কেন? তবে কি আমার শিংটা ভেঙে গেছে? কে কে ভাঙলো আমার শিং? আমার এত বড় ক্ষতি কে করলো? আমি আবার কিসের উপর পা রেখেছিলাম? কিছু একটা ভাঙার শব্দ পেলাম মনে হচ্ছে। সাপ? একে কি ওই সাপটা আবার ওখানে কি করছে? মাথার কাছে রক্ত পড়ে আছে মনে হচ্ছে। আমি কি তবে ওই সাপটাকে পাড়া দিয়ে মেরে ফেলেছি? ব্যথায় তো আমি ঠিক মতো আমার মাথাটাও নড়াতে পারছি না। ওই মেয়েটাই কিনা তবে আমার শিং ভেঙেছে। দাঁড়াও, তোমায় আমি দেখাচ্ছি। একে সাপটা তো এখনো মরেনি দেখছি, আবার আমার দিকে ধেয়ে আসছে। আমি বাবা পালাই। দৌড়ে কোনো লাভ হবে না। আমার হাত থেকে আজ তোমাকে কেউই বাঁচাতে পারবে না। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমার শিংটা ভাঙিনি। তুমি দয়া করে আমাকে মেরো না। বাড়িতে যে আমার অসুস্থ মা আর ছোট একটা বোন রয়েছে। আমার কিছু হয়ে গেলে ওদেরকে কে দেখবে? সেটা মাথায় রেখে তো তোর সাবধানে চলাফেরা করা উচিত ছিল। এবার তুই তোর অসাবধানতার ফল ভোগ কর। আপু, ও আপু, তুমি আমার বোনকে কোথাও দেখেছো? হ্যাঁ রে হ্যাঁ, তোর বোনকে তো আমি সকালেই নদীর পাড়ে দেখে আসলাম। এখনো বাড়ি যায়নি? না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নদীর পাড়ে গিয়ে দেখছি আপু আছে কি না। তোমাকে তো আমি কামড় দিয়েই দিয়েছি। এবার তুমি কি করে তিলে তিলে মরো সেটাই এবার দেখার পালা। আমার সব থেকে মূল্যবান সম্পদ যে তুমি নষ্ট করে দিয়েছো। এখন আর কেউই আমাকে দেখে ভয় পাবে না। তোমার জন্য তো এটাই উপযুক্ত শাস্তি। তামা আপু, ও তামা আপু, কোথায় কোথায় তুই? এই তো রিমা, আমি এখানে। তুমি আবার ওকে কেন রাখতে গেলে শুনি? তুমি কি ভেবেছো ও তোমাকে বাঁচাতে পারবে? কখনোই না। আমি ছাড়া তোমাকে কেউই বাঁচাতে পারবে না। আমি মরার আগে আমার বোনকে শেষবারের মতো দেখে যেতে চাই। তাই তো আমি ওকে এখানে রেখেছি। তুমি আমার বোনের কোনো ক্ষতি করো না। আমি আবার তোমার বোনের কোনো ক্ষতি কেন করতে যাব? তোমার বোনের সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। আমি আবার ওই ঝোপের আড়ালে গিয়ে লুকাবো। কিন্তু তুমি যদি তোমার বোনকে আমার ব্যাপারে কিছু বলো তাহলে ওর অবস্থাও একই রকম হবে। না না, আমি ওকে কোনো কিছুই বলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিও চললাম। আপু, ও আপু, তুই এখানে এভাবে কেন শুয়ে আছিস? তোর কি হয়েছে রে? আসলে আমার পায়ে একটা বিষাক্ত সাপ কামড় দিয়েছে রিমা। বলছিস কি? তুই দাঁড়া, আমি এক্ষুনি ওঝা ডেকে আনছি। কোনো লাভ নেই রে রিমা, তুই আর এখন আমাকে শত চেষ্টা করলেও বাঁচাতে পারবি না। কিন্তু দিদি,
তুই আর কাঁদিস না রিমা, এখন আমার সব দায়িত্ব যে তোর ঘাড়ে পড়বে। মাকে তুই দেখে রাখিস আর নিজের খেয়াল রাখিস। কিন্তু দিদি, আমি এত অল্প বয়সে কি করবো রে? প্রথমে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল, মা যে অসুস্থ হয়ে পড়লো, এখন আবার তুইও আমাকে ছেড়ে চলে যাবি? সৃষ্টিকর্তার কাছে তুই সাহায্য চাবি, তিনি সব সহজ করে দেবেন। তুই আর কাঁদিস না বোন। আপু, আপু, তুই আমাকে একা ফেলে রেখে যাস না আপু, যাস না। আমি কি কাজটা ঠিক করেছি? মেয়েটা তো আর ইচ্ছে করে আমার শিং ভাঙেনি। ওর ভুলের জন্য কি ওর পুরো পরিবারকে আমার শাস্তি দেওয়া উচিত হচ্ছে? আপু, ওই দেখ, ওই ঝোপ থেকে একটা সাপ বেরিয়ে আসছে। ওই সাপটাই কি তোকে কামড় দিয়েছে? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে তুমি আমার বোনকে কিছুই করবে না, তবুও তুমি কেন বের হয়ে এলে? তুমি ভয় পেও না, আমি তোমার বোনকে কিছু করতে আসিনি। আপু, সাপটা তোকে আবারও কামড়াতে চাইছে। দাঁড়া, লোকজনকে আমি ডেকে নিয়ে আসছি। দাঁড়াও, আমি ওকে কামড়াচ্ছি না, আমি তোর বিষ তুলে নিচ্ছি। কিন্তু কেন? তুমি না আমাকে একটু আগে বিষের যন্ত্রণায় মরতে দেখতে চেয়েছিলে? আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি, এখন আর আমি তোমাকে মরতে দেখতে চাই না। আমার বিষ তোলা হয়ে গেছে, একটু পর তুমি সুস্থ হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি তো আমার উপর প্রতিশোধ নিতে চাইছিলে, তবে এখন আমার জীবন তুমি কেন বাঁচালে? বাদ দাও ওসব প্রতিশোধের কথা, তোমরা এখন বাড়িতে চলে যাও। আর কখনো যেন আমি তোমাদের আমার সামনে না দেখি, নইলে এরপর কিন্তু আর ছাড়বো না। আর তোমার শিং, তুমি তো বলেছিলে তোমার শিংগুলো তোমার কাছে অনেক মূল্যবান। কি আর করার, সবার হাসি তামাশা শুনেই এবার আমাকে বাঁচতে হবে। দাঁড়াও, আমি কাঠ দিয়ে অনেক কিছু বানাতে পারি। তুমি তোমার ভাঙা শিংটা নিয়ে আমার সঙ্গে চলো, আমি দেখি কিছু করতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। তুই শিংটা ভালো করে দেখেছিস? পারবি বানাতে ওরকম? হ্যাঁ, আমি পারবো, কিন্তু আমার একদিন সময় লাগবে। যতদিন লাগার লাগুক, নকল হলেও আমি যদি আমার শিংটা ফিরে পাই তবে আমার আর কোনো চিন্তা থাকবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। শিংটা বানানো হলে আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে দিয়ে আসবো। না না, এই অবস্থায় আমি বাড়ি ফিরে গেলে সবাই জেনে যাবে যে আমার শিং ভেঙে গেছে, তখন যে সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আমি একেবারে আমার শিং নিয়েই বাড়িতে ফিরবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তবে আমাদের বাড়ির আশেপাশেই থেকো। আমাদের শিংটা বানানো হয়ে গেলে আমি তোমাকে ডেকে নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তবে বাইরে গেলাম। আরে আরে, আমি আবার চোখে ভুল দেখছি না তো? ওই সাপটার মাথায় কি তুই একটা শিং দেখতে পাচ্ছিস? আমিও তো তাই ভাবছি, কিন্তু আপনি যে সাপটাকে খুঁজছেন তার মাথায় তো দুটো শিং থাকার কথা, আর এর মাথায় তো একটা শিং। ভালোভাবে তুই দেখ, ওর আরেকটা শিং ভাঙা রয়েছে। আরে আরে, তাই তো, ওর তো একটা শিং ভেঙে গেছে, কিন্তু ওর ভাঙা শিংটা কোথায়? ওর একটা শিংয়ের তো অনেক ক্ষমতা থাকার কথা। ওফো, তোকে কি আমি পাশে রেখেছি এসব প্রশ্ন করার জন্য? ঠিক মতো তো আমাকে মাইনেও দেন না, তার আবার কাজ। বলি, তুই আমার কোন কাজটা ঠিক মতো করেছিস যে তোকে আমি টাকা দেব? যা, ওই সাপের শিং খুঁজে বের কর আর এই সাপটাকেও ধরার ব্যবস্থা কর। জি, আমি এক্ষুনি যাচ্ছি। এই যে সাপ ভাই, শোনো শোনো। কে কে আবার তোমার সাপ ভাই? তাছাড়া আমি আবার তোমার ভাই হলাম কবে? আসলে তোমার নামটা জানা নেই, তাই তো আমি তোমায় ভাই বলে ডাকলাম। বলছি, আমাকে কেন ডাকলে? আমার শিং বানানো শেষ? না, এখনো হয়নি, একটু সময় লাগবে। তাছাড়া তোমার মাথা দিয়ে তো রক্ত ঝরছে, তাই ভাবলাম সেখানে একটু হলুদ লাগিয়ে দেই। আমার কোনো হলুদ লাগবে না, আমার শিং বানানো শেষ হলে আমি ওটাকে নিয়ে চলে যাব। তোমার কি খিদে পায়নি? আমি যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি কি খাবারটুকু খাবে না? খাবারটা আমি না খেলে তো নষ্ট হবে, তাই আমি খাবারটা খাবো। দাও, খাবারটা এদিকে দাও। ও, তবে কি না এই কাহিনী? আমার তো মনে হচ্ছে ভাঙা শিং দুটো তবে ওই মেয়ে দুটোর কাছেই আছে। যাই যাই, বাবাকে গিয়ে বলে আসি। কি বলছিস? ওই মেয়েটা ভাঙা শিং নিয়ে আরেকটা শিং বানাচ্ছে? যা, তুই গিয়ে ওই মেয়েটাকে ধরে নিয়ে আয়। জি ওস্তাদ, আমি এক্ষুনি যাচ্ছি। আপু, আপু, তুই এসেছিস? না না, আমি এসেছি। কি করছেন কি? ওই শিংটা আপনি কেন নিচ্ছেন? ছাড়ুন, ছাড়ুন আমাকে। একটাও কথা বলবি তো এই চাকুটা দিয়ে তোর গলা কেটে ফেলবো। চুপচাপ চল, চল আমার সাথে। তুমি কি রিমাকে কোথাও দেখেছো? ওকে যে আমি খুঁজে পাচ্ছি না। না তো, আমার শিং বানাতে পারবে না সেটা আমাকে বলে দিলেই তো হতো, মিথ্যে কেন বললো? আমি কোনো মিথ্যে বলিনি। এ কি রে রিমা, তুই ওই লোক দুটোর সঙ্গে কি করছিস?
আমরা যে ওকে ধরে এনেছি, কারণ ওই সাপটার সঙ্গে আমাদের কিছু দরকার আছে। ওই সাপটা যদি চুপচাপ এখানে চলে আসে তবে আমরা তোমার বোনকে ছেড়ে দেব, আর না আসলে ওকে আমরা আটকে রাখবো। আমাকে কি তোমাদের বোকা মনে হয় নাকি? হ্যাঁ, একটা অচেনা অজানা মেয়ের জন্য আমি তোমাদের কাছে কেন ধরা দেব শুনি? তুমি যদি এখন আমাদের কাছে না আসো তবে কিন্তু সারাটা জীবন তোমাকে এই ভাঙা শিং নিয়েই থাকতে হবে, আর কেউই এই মেয়ের মতো তোমার শিংয়ের অবিকল আরেকটা শিং বানাতেই পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও ওকে, আমি যাচ্ছি তোমাদের কাছে। সাপ ওদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তান্ত্রিকের সহযোগী বাড়ি মেরে সাপের অন্য শিংটাও ভেঙে ফেললো। সাপের দেহ মাটিতে লুটিয়ে পড়লো। আরে আরে, তুমি এসব কি করলে? কি একটা ভয়ানক সাপকে মেরেছি, আর আমি ওর শিং দুটো গুঁড়ো করেছি, তার সাথে একটা নাবালক মেয়ের রক্তও লাগবে। এই এই, যা যা, ওই মেয়েটাকে আবারও ধরে নিয়ে আয়। না না, আমার বোনকে ছেড়ে দাও বলছি। আপু আপু, আমাকে বাঁচা। আরে আরে, বেশি না, শুধুমাত্র একটি হাত কেটে তোমার রক্ত বাটিতে ঢালবো। দেখেছিস তো, আমি এই মিশ্রণ যতই খাচ্ছি ততই তরুণ হয়ে উঠছি। এই মেয়েটার আরো রক্ত দে। ও যে মরে যাবে, ছেড়ে দাও তোমরা ওকে। রিমাকে ছাড়ো বলছি। কি ছেলেটা আবার কোথা থেকে আসলো? আমি সেই সাপ যার শিং তোমরা একটু আগে ভেঙেছিলে, আর তুমি সেই তান্ত্রিক যে আমার বোনকে মেরে আমাকে মিথ্যে অভিশাপ দিয়ে সাপ বানিয়ে দিয়েছিলে। আমার যে সব মনে পড়ে গেছে। তোকে মারার জন্যই যে আজ আমার শরীরের এই অবস্থা, তাই আজ তোকে মেরেই আমি আমার আগের রূপ ফিরে পাবো। দাঁড়া, এবার তোকে আমি ধরছি। কি, আমার মাথায় আবার রক্ত? আমার শরীর আবার আগের মতো কেন হয়ে যাচ্ছে? এখান থেকে তাড়াতাড়ি পালাই। তান্ত্রিকটা অদৃশ্য হয়ে গেল, তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা যদি আমার শিংটা না ভাঙতে তবে যে আমি কোনোদিনও আমার এই রূপে ফিরে আসতে পারতাম না। আমার বোনকে ও আমার চোখের সামনে বেড়েছে ওর জাদু ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। তোমার বোনকে তো আর আমি মরতে দিতে পারি না। কিন্তু তান্ত্রিক বাবা তো পালালো। যে করেই হোক আমি ওকে খুঁজে বের করব, আর আমার প্রতিশোধ নেব। তোমরা দুজন ভালো থেকো। তুমিও সাবধানে থেকো। এক দেশে এক বুড়ি ছিল। তার অনেক বয়স হয়েছিল। বয়সের ভারে বুড়ি চোখে ঠিক মতো কিছু দেখতে পারতো না। আপন বলতে বুড়ির তেমন কেউই ছিল না, তবে বুড়ির কয়েকটা মুরগি ছিল। সেই মুরগিগুলো প্রতিদিন ডিম পারতো। সেই ডিমগুলো বিক্রি করে বুড়ি নিজের সংসার চালাতো। একদিন এক চোরের নজর পড়ে বুড়ির বাড়িতে। আরে, এই তো দেখছি একটা অসহায় বুড়ি, এর সাথে তো কেউই থাকে না। যাই, এর বাড়িতেই যাই। এর বাড়িতে মনে হচ্ছে চুরি করতে যেতে হবে। এর বাড়িতে চুরি করার মতো সহজ কাজ আর একটাও নেই। আজ রাতে আমি এই বুড়ির বাড়িতে চুরি করব। হ্যাঁ। এরপর থেকে প্রতি রাতে সে চোর বুড়ির বাড়িতেই আসে এবং সে একটা একটা করে জিনিস চুরি করে নিয়ে যায়। সন্ধ্যা হলে বুড়ি যে চোখে আর কিছুই দেখতে পায় না, তাই সে বুঝতেও পারে না কিভাবে তার ঘরের সব জিনিসগুলো আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে চোর বুড়ির সব কিছু চুরি করে নিয়ে যায়। শেষমেশে চোরটি বুড়ির বাড়িতে এসে চুরি করার মতো আর কিছুই খুঁজে পাচ্ছিল না। নিতে নিতে তো দেখি আমি সবই নিয়ে গেছি। আজ তো দেখছি চুরি করার মতো আর কিছুই খুঁজে পাচ্ছি না। কি নেওয়া যায়। এভাবে চিন্তা করতে করতে চোরের নজর যায় বুড়ির মুরগির দিকে, যেটি ছিল বুড়ির ভীষণ পছন্দের। তো শেষমেশে বুড়ি সেই মুরগিটি চুরি করে নিয়ে যায়। পরের দিন বুড়ি মুরগি ছাড়তে এসে দেখে সেখানে মুরগি নেই। চোর তার সবকিছু চুরি করে নিয়ে গেছে। এতদিন সবকিছু চুরি হলেও বুড়ি মনে কোনো ব্যথা পায়নি। আজ বুড়ি তার মুরগির জন্য সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। হ্যাঁ রে বদমাস চোর, তুই তো আমার সব কিছুই নিয়ে গেছিস। শেষমেশে কিনা আমার এই মুরগিটাও চুরি করতে হলো। তোকে আমি বরদোয়া দিলাম রে বদমাস চোর, তোর মাথায় আকাশ ভেঙে পড়ুক, বাতাসে তোর ঘর বাড়ি উড়ে যাক, তুই এই খারাপ কাজের শাস্তি পা, হতচ্ছাড়া চোর। এসব কথা বলতে বলতে বুড়ি বেশ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকলো। তখন বুড়ি দেখলো মুরগির বাসার ভেতরে একটা ডিম পড়ে রয়েছে। ইস রে, মুরগিটা আমার সবে মাত্র ডিম পাড়া শুরু করেছিল। বদমাস চোর, তোর পেটে ব্যথা হোক, তোর হাতটা ভেঙে যাক, বাঘ এসে তোকে খেয়ে ফেলুক।
এভাবে বুড়ি চোরের ওপর রাগ করে তলব বকতে থাকলো। এরপর সে ডিমটিকে নিয়ে গিয়ে একটা পাত্রের মধ্যে রাখলো এবং কাঁথা দিয়ে সেই ডিমটিকে ঢেকে রাখলো। বুড়ি চেষ্টা করলো ডিমটিকে চাপ দিতে আর সেই ডিমটি থেকে বাচ্চা ফুটাতে। এটা তো কোনো সাধারণ ডিম নয়, আমার ভালোবাসার মুরগির শেষ স্মৃতি এটা। এর থেকে বাচ্চা ফুটে বেরোলে সেই বাচ্চার মধ্যেই আমি আমার পছন্দের মুরগিকে আবারও দেখতে পারবো। শেষমেশে বুড়ির চিন্তা সফল হলো। একদিন ডিমটা লাফ দিল আর বুড়ি তো এসব দেখে ভীষণ অবাক হয়ে গেল। সে ডিমের কাছে এগিয়ে গেল, আরো দু একটা লাফ দেওয়ার পর ডিমটা ফেটে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো সুন্দর ফুটফুটে একটি মুরগির ছানা। এটা দেখে তো বুড়ি ভীষণ খুশি হয়ে গেল। বাচ্চাটি ডিম থেকে ফুটে বেরিয়ে সর্বপ্রথম বুড়িকে দেখেছিল, তাই সে বুড়িকে তার মা মনে করলো। মা, মা, তুমি কি আমার মা? বেরিয়েছে বেরিয়েছে, ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে। হ্যাঁ রে বাচ্চা, হ্যাঁ আমি তোর মা। এরপর থেকে সেই মোরগ বাচ্চাটি বুড়ির কাছে মাতৃ স্নেহে বড় হতে লাগলো। দেখতে দেখতে এক পর্যায়ে সেই ছোট্ট ছানাটি অনেক বড় হয়ে গেল। এই মোরগটি দেখতে ছিল খুবই সুন্দর। সে বুড়িকে বিভিন্ন কাজে সাহায্য করত, বাজার করা, রান্না করা সহ এখানে ওখানে যাওয়া ইত্যাদি কাজে সাহায্য করত। একদিন বুড়ি সেই মোরগকে পুরনো সব ইতিহাস খুলে বলল, যে তার আসল মা কে ছিল, তোর কিভাবে তার আসল মাকে ধরে নিয়ে গিয়েছিল। সে মোরগকে সব কিছু খুলে বলল। বুড়ি যে তার আসল মা নয় এই কথা জেনে মোরগটি ভীষণ কষ্ট পেল, কিন্তু সে বুড়িকে তা বুঝতে দিল না। সে যাই হোক, এভাবেই দিন চলতে লাগলো। বেশ কিছুদিন পরের ঘটনা, আবারও চোরের নজর পড়লো বুড়ির বাড়ির ওপর। সে ওই মোরগটিকে দেখতে পেল। আরে আরে, এটা তো দেখছি বুড়ির বাড়ির মোরগ। আরে বাহ, স্বাস্থ্য তো দেখছি বেশ ভালো। আজ রাতেই আমি এসে এই মোরগটাকে চুরি করে নিয়ে যাব। হ্যাঁ, যে যাই বলুক বাবা, বুড়ির বাড়িতে চুরি করার মজাটাই আলাদা। এরপর রাতের বেলা চোর বুড়ির বাড়িতে এলো চুরি করতে। মোরগটি বুড়ির সাথে বুড়ির ঘরে ঘুমোতো। চোর চুপি চুপি দরজা খুলে বুড়ির ঘরে ঢুকলো, আর যেই না চোর মোরগটিকে ধরতে গেল অমনি মোরগটির ঘুম ভেঙে গেল। মোরগটি দেখলো বুড়ির বাড়িতে চোর এসেছে চুরি করতে, তাই সে তার শক্তিশালী ঠোঁট দিয়ে চোরের একটা চোখে ঠোকর দিল। সাথে সাথে চোর অন্ধ হয়ে গেল। সে এক চোখ দিয়ে আর কিছুই দেখতে পারছিল না। তখন সে সেখান থেকে পালিয়ে গেল। চোরটি পালাতে লাগলো, কিন্তু চোরটি পালাতে পারলো না। মোরগটি উড়ে গিয়ে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল, তারপর তাকে অনবরত ঠোকর দিতে লাগলো। ব্যথায় চোর চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। ও বাবা রে, ও মারে, বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, এই মোরগ যে আমাকে মেরে ফেললো। কেউ কি আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। চোরের এমন চিৎকার চেঁচামেচিতে সেখানে অনেক লোক উপস্থিত হলো, কারণ চোরের চেঁচামেচিতে যে সবার ঘুম ভেঙে গিয়েছিল। এই চোর, এই অসহায় বুড়ির বাড়িতে চুরি করতে তোর একদম লজ্জা হলো না? এর আগেও তো বুড়ির বাড়ি চুরি হয়ে গিয়েছিল, তুই মনে হয় সেটাও করেছিলি। তুই ঠিক করে বল, তাহলে কিন্তু তোর পা আমি ভেঙে দেবো। চোর তখন সব বিষয়গুলো ধামা চাপা দেওয়ার জন্য মিথ্যে কথা বলতে যাচ্ছিল, কিন্তু মোরগটির দিকে তাকিয়ে আর সাহস হচ্ছিল না। ভয় পেয়ে চোরটি সব সত্যি কথা স্বীকার করে নিল। হ্যাঁ হ্যাঁ, আমি বুড়ির বাড়িতে চুরি করেছিলাম, আমি সব খারাপ কাজ করেছিলাম। তোমরা তোমরা দয়া করে আমাকে মাফ করে দাও। আমি বুড়ির সবকিছু আবারও ফেরত দিয়ে যাব। বুড়িমা, ও বুড়িমা, দয়া করে আমাকে আপনি ক্ষমা করে দিন। সবকিছু ফেরত দেবে এই শর্তে তারা চোরকে মাফ করে দিল। আর বুড়িও এসব কথা শুনে ভীষণ খুশি হলো, এই ভেবে যে সে আবারও সবকিছু ফেরত পেয়ে যাবে। আর তার চেয়েও বেশি খুশি হয়েছিল এটা ভেবে যে সে তার পছন্দের মুরগিটিকেও ফেরত পেয়ে যাবে। আর মোরগকেও ভীষণ খুশি হয়ে গেল, এই ভেবে যে সে তার মাকে আবারও ফিরে পাবে। পরের দিন চোর একে একে সবকিছুই ফেরত দিল, কিন্তু চুরি করে নিয়ে যাওয়া সেই মুরগিটিকে আর ফেরত দিল না। এই, তুই তো সবকিছুই ফেরত দিলি, কিন্তু আমার সেই মুরগিটা কোথায়? হ্যাঁ, সেটা আনিসনি বুঝি? সেটা কি তুই ফেরত দিবি না? আসলে আমি তো ওই মুরগিটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছিলাম, তাই তো তোমাকে ওই মুরগিটা আর ফেরত দিতে পারছি না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি বুড়িমা। এদিকে মুরগি ফেরত না পাওয়াতে বুড়ি মন খারাপ করে
বসেই রইলো। মোরগের দিকে তাকিয়ে সে বলল, তোর মাকে যে আমি ফেরত আনতে পারলাম না রে বাবা। আমার মায়ের কোনো দরকার নেই গো, আমি ছোট থেকে তোমার কাছেই বড় হয়েছি, তাই তো তুমি আমার মা, আমার বুড়ি মা। আয় বাবা আয়, আমার বুকে আয়, তুই হলি বুড়ি মায়ের মোরগ ছেলে। এরপর থেকে আর কোনো চোরই বুড়ির বাড়ির দিকে আসার সাহস পেত না। সবাই জেনে গিয়েছিল যে এই বুড়ির মোরগ ছেলে রয়েছে। বুড়ির কোনো ক্ষতি করতে গেলে যে মোরগ ছেলে তাদের ধরে শাস্তি দেবে, এই ভয়ে কোনো দুষ্ট লোক আর সেদিকে পা বাড়াতো না। এভাবেই বুড়ি আর মোরগ ছেলেকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।